তোর মা সব জেনে গিয়েছে তুই কি কি কুকর্ম করেছিস, কিভাবে খান পরিবারকে ধ্বংস করার প্ল্যান করেছিস, সব কিছু জানে সে। ঠিক এই কারণেই সে আমার সঙ্গে হাত মিলিয়েছে। তোর মতো জানোয়ার ছেলের পাশে থাকার কোনো কারণ নেই তার। আর কিছু জানার আছে? ঈশান কিছু বলতে যাবে, কিন্তু রুহি তীক্ষ্ণ হাসি হেসে বলে, উফ, তোর যদি কিছু জানার ইচ্ছে থাকে তাও আমি তোকে জানতে দেব না। আর তা জানার সময়ও তোর নেই, কারণ তোর মৃত্যু খুব কাছেই চলে এসেছে ঈশান, খুব কাছেই। এতক্ষণে রুহির ভয়ঙ্কর রূপ স্পষ্ট হয়ে উঠল। ধীর পায়ে, ঠিক যেন শিকার ধরতে আসা হিংস্র বাঘুনির মতো, সে ঈশানের দিকে এগিয়ে আসে। তার চোখ দুটো লাল এক বিদ্রূপের হাসি ধারণ করেছে, ঠোঁটে এর গলা শুকিয়ে যায়। রুহি তার এক হাতে একটি ছোট্ট ছুরি তুলে ধরে, যার ধারালো প্রান্তে চাঁদের আলো চিকচিক করছে। সে ছুরির ধার আঙ্গুল দিয়ে ছুঁয়ে বলে, জানো, এই ছুরিটা একদম আমার মতো, ছোট কিন্তু যথেষ্ট ধারালো। আর জানো তো, আমি কেবল শাস্তি দেই, খুন করি না। কিন্তু তোকে তোকে শাস্তি দেব এমনভাবে যে তুই বাঁচতেও পারবি না, মরতেও না। প্রথমে তোর শরীরের প্রতিটা রগ কেটে দিব, যাতে তুই শুধু রক্ত ঝরতে দেখিস। তারপর সে হাসতে হাসতে বলে, তোর হাত দুটোকে আলাদা করে ফেলবো, যেন তুই কখনোই কারো সাহায্য করতে না পারিস। তারপর তোর পা কেটে ফেলবো, যেন তোকে এক জায়গায় শুয়ে পড়ে শুধু কষ্ট ভোগ করতে হয়। শেষে তোর চোখ, এই চোখ দুটো দিয়ে তুই আর কোনো দিন নিজের কুকর্ম দেখতেও পারবি না। ঈশান ধীরে ধীরে পিছিয়ে যায়, তার মুখ শুকিয়ে সাদা হয়ে গিয়েছে। রুহি এক পা করে আরো কাছে আসে। জানিস, আমি তোকে সরাসরি মারবো না, কারণ মৃত্যু খুব সহজ একটা শাস্তি। রুহি ছুরিটি ঈশানের গলার কাছে নিয়ে থামল। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে এসে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তুই জানিস ঈশান, একটা মানুষকে পুরোপুরি মেরে ফেলা খুব সহজ, কিন্তু তোর মতো মানুষের জন্য মৃত্যু যথেষ্ট নয়। তোকে এমন শাস্তি দিতে হবে যাতে তুই বেঁচে থেকেও প্রতিটা মুহূর্তে মরতে থাকিস। এরপর রুহি ঈশানের ডান হাত ধরে টেনে সামনে নিয়ে আসে। ছুরির তীক্ষ্ণ ধারটি সে হাতের রগের উপর স্থাপন করে। এক মুহূর্তের জন্য থেমে যায়। এই হাত, এই হাত দিয়ে তুই এত ষড়যন্ত্র করেছিস, এত মানুষকে ধ্বংস করার চক্রান্ত করেছিস। এবার দেখ এই হাত কিভাবে তোকে ধ্বংস করে। রুহি ধীর গতিতে ছুরিটি চালিয়ে দেয় ঈশানের কবজির রগে। ঈশান যন্ত্রণায় চিৎকার করে ওঠে। রুহির মুখে সেই একটা ঠান্ডা হাসি। সে চিৎকারের মাঝেই বলে, এই তো শুরু, এটাই তো চেয়েছিলি, তাই না? রক্তের ফোয়ারা গলা থেকে হাত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। রুহি এবার ঈশানের অন্য হাত ধরে ছুরিটি তার আঙ্গুলে স্পর্শ করে বলে, এই হাত আর কোনো ক্ষতি করতে পারবে না, তোর এই পাপের হাতগুলোর আর প্রয়োজন নেই। তারপর সে ধীরে ধীরে প্রতিটি আঙ্গুলের চামড়া ছুরির ধার চালিয়ে দেয়। প্রতিটি ছুরির আঘাতে ঈশান আর্তনাদ করে। রুহি যেন প্রতিটি চিৎকারের আরও তৃপ্তি পায়। এরপর রুহি ঈশানের পায়ের দিকে এগিয়ে যায়। তুই তো মানুষকে নিচে ফেলতে ভালোবাসিস, এবার দেখ তোর নিজের পা কিভাবে তোর কাছ থেকে ছিনিয়ে নেই। সে প্রথমে ঈশানের ডান পায়ের গোড়ালিতে ছুরি বসিয়ে দেয়। ধীরে ধীরে রক্ত ঝরতে থাকে আর ঈশান নিস্তেজ হয়ে পড়তে থাকে। রুহি এবার পায়ের রগ কেটে ফেলে, এমনভাবে যে ঈশান এক পা নড়াতেও পারে না। এখন তুই বাঁচবি ঈশান, কিন্তু বাচ্চাটা হবে নরকের মতো। প্রতিটা মুহূর্তে এই যন্ত্রণা তোর পাপের হিসাব মনে করিয়ে দিবে।
রুহি এবার ঈশানের মুখের কাছে ঝুঁকে আসে। তার ঠোঁটের থেকে আবারও সেই ঠান্ডা হাসি ছুটে বের হয়। তুই তো মরিসনি ঈশান, অনেক বেশি কিছু নরক। এখন তুই দেখ, আমি তোর মৃত্যু চেয়েও নামে একটা জীবন্ত হয়ে থাক। ধীরে ধীরে রক্ত ঝরতে থাকে আর ঈশান নিস্তেজ হয়ে পড়তে থাকে। রুহি এবার পায়ের রগ কেটে ফেলে, এমনভাবে যেন ঈশান এক পা নাড়াতেও না পারে। ঈশান নিস্তেজ হয়ে পড়ে। তার চারপাশে ছড়িয়ে থাকা রক্ত যেন পুরো ঘরটাকে রক্ত গঙ্গা রূপান্তরিত করেছে। রুহি শেষবারের মতো ঘরের দিকে তাকায়, যেন সে নিজের কাজে প্রশংসা করছে। তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়, রেখে যায় একটি ভয়ঙ্কর গল্পের শেষ অধ্যায়। রুহি যখন রক্তের স্রোত পেছনে ফেলে ঘর থেকে বেরিয়ে আসে, তার চোখে এক অদ্ভুত শীতলতা। বাইরে দাঁড়িয়েছিল আকাশ আর মেঘলা। আকাশ এগিয়ে এসে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করে, ঈশানের কি অবস্থা রুহি? রুহি তাকে এক দৃষ্টিতে শীতলভাবে তাকিয়ে দেখে। কয়েক মুহূর্তেই নীরবতার পর ঠান্ডা কণ্ঠে বলে, সব সম্পন্ন হয়ে গিয়েছে, আর কোনো গল্প বাকি নেই। তার কথা শুনে আকাশ স্তব্ধ হয়ে যায়, কিন্তু মেঘলা তার কথা শোনার পর ছুটে এসে রুহিকে জড়িয়ে ধরে, চোখের অশ্রু নিয়ে বলে, জানিস জানো, আমি খুব ভাগ্যবতী। তোকে হারিয়েছিলাম, কিন্তু আবার ফিরে পেয়েছি। এই জীবনে আমার কাছে সবচেয়ে বড় উপহার। রুহি মুচকি হেসে মেঘলার কাঁধে হাত রাখে, তার চোখেও জল। সে ধীর কণ্ঠে বলে, আমিও ভাগ্যবতী মেঘলা, তোকে হারিয়েছিলাম কিন্তু আবার ফিরে পেয়েছি। এটা যেন আল্লাহর দয়া। তাদের এই আবেগ ঘন মুহূর্তে হঠাৎ করে আমেনা বেগম উপস্থিত হয়। তার চোখ মুখ ফুলে রয়েছে, শোকে ভারাক্রান্ত। তিনি রুহির দিকে তাকে প্রশ্নসূচক দৃষ্টিতে বলেন, রুহি। রুহি তার দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে পারে না, কান্নায় জড়িত কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করে দাও ফুপি, আমি তোমার কোনো ছেলেকেই বাঁচিয়ে রাখতে পারলাম না। ঈশানের জন্যও কিছু করতে পারিনি, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রুহি হাঁটু গেড়ে বসে পড়ে, ফুপির হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে। আমিনা বেগমের চোখে অশ্রু জমে ওঠে। তিনি ঈশানের কথা মনে করে শোকে কাতর হয়ে পড়েন। এক হাত দিয়ে রুহিকে জড়িয়ে ধরে আর এক হাতে নিজের অশ্রু মুছতে থাকেন। আমি জানি রুহি, আমিনা বেগম কাঁপা কাঁপা গলায় বলেন, তুই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিস। হয়তো এটাই আল্লাহর ইচ্ছে ছিল, কিন্তু তুই যেটা করেছিস সেটা ঈশানের শাস্তি ছিল। ঘর ভরে যায় কান্নার শব্দে। শোক, অনুতাপ আর ভালোবাসা মিশে যায় এক অদ্ভুত পরিবেশে। এরপর রুহি ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মেঘলা আর আকাশের দিকে তাকিয়ে বলে, চলো এখান থেকে বেরিয়ে আসি, আমি আর এখানে থাকতে পারবো না। ঘর থেকে বেরিয়ে আসার পর রুহি আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুহিনের ব্যাপারে কিছু খোঁজে পেয়েছো? আকাশ কিছুক্ষণ নীরব থাকে, তারপর মুখ নিচু করে বলে, না রুহি, তুই এখনো কোনো খবর পাইনি। আমি সেদিন জঙ্গলে সব জায়গায় খুঁজেছি পুলিশ নিয়ে, কিন্তু কোথাও পাইনি। সবাই মনে করতেছে জন্তু জানোয়াররা। আর কিছু বলতে পারে না আকাশ। রুহির চোখে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সে বুঝে যায় তার তুহিন চিরতরে হারিয়ে গেছে। চোখের জল মুছে আকাশের দিকে তাকিয়ে বলে, তুহিনের জন্য আমার হৃদয়ে আজীবন শূন্যতা থাকবে, কিন্তু আমি জানি সে যেখানে আছে শান্তিতেই আছে। রুহি মেঘলার হাত ধরে সামনে এগিয়ে যায়। আকাশ পেছনে দাঁড়িয়ে থাকে নিরুত্তর। চারপাশে অন্ধকার, রাতের শীতল বাতাস বয়ে চলছে যেন তাদের শোকের সঙ্গী হয়ে। রুহি গভীর এক নীরবতায় ডুবে গেছে। চারপাশে কেউ নেই, কেবল তার শূন্য একাকী জীবন। ঈশানকে সে সেই ভয়ঙ্কর অবস্থায় ফেলে রেখে এসেছে অনেক দিন। এমনভাবে ছেড়ে রেখেছে যেন ধীরে ধীরে নিজের যন্ত্রণায় পচে মরে। কিন্তু আজ এই নিস্তব্ধ রাতে তার নিজের মনের অবস্থাও যেন ঈশানের মতোই পচে যাচ্ছে। রুহি বিছানায় বসে মাথা দু হাতের মধ্যে রেখে নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি কি সত্যি ঠিক করেছিলাম? ভেবেছিলাম ভিলেন হয়ে আমি সব জিতে নেব, কিন্তু কিসের জয়? ভালোবাসা তো হারিয়ে গেছে। আমার জয় মানে শূন্যতা, আমার প্রতিশোধ মানে শোক। এই ধ্বংসের খেলায় জেতার কি সত্যিই কোনো মানে আছে? নায়করা সব কিছু হারায় ভালোবাসার জন্য,
আর আমি ভিলেন হয়েও নিজের ভালোবাসা হারিয়েছি। আমি কি সত্যিই ভিলেন, নাকি ভিলেন হতে গিয়ে নিজের গল্পের নায়ককে নিজের হাতে শেষ করেছি? জয়ী হয়েও আমি কেবল এক শূন্যতার মাঝে দাঁড়িয়ে আছি, নিজের প্রতিচ্ছবির সামনে পরাজিত এক অন্ধকার চরিত্র। ভিলেন হওয়া সহজ, কিন্তু সেই ভিলেনই বয়ে বেড়ানো, সেই বোঝা বড্ড ভারী। তার চোখের সামনে হঠাৎ তুহিনের মুখ ভেসে ওঠে, তার হাসি, তার চঞ্চল চোখ, সেই ভালোবাসার গভীর অনুভূতি। রুহি হঠাৎ যেন আর নিজেকে ধরে রাখতে পারে না। তুহিন! সে চিৎকার করে বলে ওঠে, কিন্তু সেই চিৎকার শুধুই তার চার দেওয়ালে প্রতিধ্বনিত হয়, ফিরে আসে। রুহি ইমাজিন করতে পারে তার কল্পনার চোখে তুহিন তার সামনে বসে আছে, তার হাত বাড়িয়ে রুহির গাল ছুঁয়েতে চায়। রুহিও হাত বাড়িয়ে তুহিনের হাত ধরতে চায়, কিন্তু হাতটা ধরার আগেই তুহিন গায়েব হয়ে যায়, ধোঁয়ার মতো মিশে যায় শূন্যতায়। রুহি স্থির হয়ে যায়, তার হাতগুলো শূন্য ঝুলে থাকে, চোখের জল অজান্তেই গাল বেয়ে গড়িয়ে পড়ে। তুহিন কোথায়? সে ফিসফিস করে বলে। রুহি জানালার কাছে যায়, চাঁদের আলো তার মুখে পড়ে। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমি কি সত্যিই জিতে গিয়েও হেরে গেলাম? আমার গল্পের ভিলেন হিসেবে আমি কি সফল হতে পারলাম না? আমি তো সব কিছু করেছি, প্রতিশোধ নিয়েছি, কিন্তু তুহিন, আমি তো তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। আমার ভালোবাসা কোথায়? তার চিৎকার রাতে মিলিয়ে যায়, চাঁদের আলো তার কাঁপতে থাকা শরীরে পড়ে। রুহি ধীরে ধীরে মাটিতে বসে পড়ে। সে চোখ বন্ধ করে তুহিনের স্মৃতির কাছে ফিরে যায়, সেই মুহূর্তগুলো যখন তুহিন তার হাত ধরে বলেছিল, লিটল অ্যাঞ্জেল, জানো তুমি আমার পৃথিবী, তুমি না থাকলে আমার কিছুই থাকবে না। রুহি ফিসফিস করে নিজের সাথে বলে, তুমি তো বলেছিলে আমি তোমার পৃথিবী, কিন্তু তুমি ছাড়া আমি কিভাবে বাঁচবো? আমি তো তোমাকে খুঁজে ফিরি প্রতিটা মুহূর্তে, কিন্তু তুমি কেন ফিরে আসো না? আর পারছি না, ফিরে এসো প্লিজ, ফিরে এসো। রুহি চোখ খুলে চাঁদের দিকে তাকায়, এক বিন্দু জল তার চোখে আবার জমে। ধীরে ধীরে সে বলে, আমি কি সত্যি ভিলেন হতে চেয়েছিলাম, নাকি তুমি আমার গল্পের একমাত্র নায়ক ছিলে যাকে আমি ভুলে গিয়েছিলাম? চাঁদের আলো নিস্তব্ধ আর সমুদ্রের শীতল ঢেউ রাতে রুহির কষ্টকে সাক্ষী রেখে জ্বলজ্বল করছে। আর রুহি ধীরে ধীরে আরো একাকিত্বের গভীরে ডুবে যাচ্ছে, যেখানে শুধু তার আর তুহিনের স্মৃতি তার সঙ্গী। দীর্ঘ 9 মাস পর রুহি রান্নাঘরে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে তরকারি মশলা কষাচ্ছিল। তার চুলগুলো মাজার নিচ পর্যন্ত নেমে পড়েছে, ঘামের কারণে কয়েকটা চুল কপালে এসে লেগে আছে। গ্যাসের আগুনের তাপে তার গাল দুটো হালকা লালচে হয়ে উঠেছে। হঠাৎ কোমরে কারো শীতল স্পর্শ পেয়ে রুহি থমকে গেল, তার মুখে মুচকি হাসি ফুটল। সে জানে তুহিন ছাড়া আর কেউই এভাবে পেছন থেকে জড়িয়ে ধরতে পারে না। তুহিন আলতো করে রুহির কানের কাছে ফিসফিস করে বলে, রান্নাঘরে আসতে মনে করেছিলাম, আমি সব কাজ করে নিতাম, কিন্তু তুমি তো একদম কথা শোনো না। এত অপত কেন আমার লিটল অ্যাঞ্জেল? রুহি মাথা ঘুরিয়ে হেসে বলে, আচ্ছা, একদিন রান্না করলে কিছু হবে না। আর আজ তো আকাশ আর মেঘ আসবে, তাদের জন্যই বিশেষ কিছু করতে চাই। প্লিজ আমাকে নিষেধ করো না। তুহিন রুহিকে নিজের দিকে ঘুরিয়ে নিল, তার ক্লান্ত মুখে মমতার ছোঁয়া। আলতো করে কপালে চুমু দিতে যাবে, তখনই হঠাৎ দরজায় কলিং বেল বেজে ওঠে। তুহিন কিছুটা বিরক্ত হলো। রুহি হাসি মুখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই দেখলো আকাশ আর মেঘলা দাঁড়িয়ে আছে। তাদের দেখে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ভেতরে ডাকলো, তোমরা এসেছো, খুব ভালো হয়েছে, আজ একসঙ্গে লাঞ্চ করব। রুহি খুশিতে চিৎকার করলো। আকাশের চোখ শীতল, যেন তার ভেতরে অনেক কিছু জমে আছে। তারপর রুহি মিষ্টি হেসে আকাশ আর মেঘলাকে বলল, তুহিন তো আমাকে রান্নাই করতে দেয় না, রান্না করার সময় সব সময় জ্বালাতে থাকে। আজ তোমরা আসবে বলে তাও আমাকে রান্না করতে দিয়েছে, দেখো। রুহি আঙ্গুল দিয়ে রান্নাঘরের দিকে দেখালো। সেখানে তুহিন চুপচাপ বসেছিল, চোখে দুষ্টুমি হাসি। রুহি বলল, তাহলে আজকের স্পেশাল লাঞ্চের ক্রেডিট আমার। আকাশ আর মেঘলা চোখাচোখি হলো, যেন তাদের মাঝে কোনো নীরব ভাষা
আদান প্রদান হলো। মেঘলা হঠাৎ এগিয়ে এসে রুহিকে জড়িয়ে ধরল। আচ্ছা রুহি, আমি তোকে সাহায্য করছি, চল। রুহি মেঘলার হাত ধরে রান্নাঘরের দিকে এগোলো। রান্নাঘরে পৌঁছে রুহি বলল, তুহিন তুমি যাও, মেঘ আমাকে সাহায্য করবে। তুহিন মুচকি হেসে উঠে দাঁড়ালো। তোমাদের একা রেখে যাচ্ছে, কিন্তু আমাকে বাদ দিয়ে বেশি মজা করো না। তুহিনের এই মুচকি হাসি আর কথাগুলো রুহির মুখে লাজুক হাসি এনে দিল। মেঘলা তাকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি হলো, চল রান্না শুরু করি। তুহিন রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রুহি আর মেঘলা একসঙ্গে রান্নায় মন দিল। রান্না শেষ হওয়ার পর সবাই একসঙ্গে টেবিলের চারপাশে বসে লাঞ্চ শুরু করলো। তুহিন রুহির পাশে বসেছিল। রুহি মুচকি হেসে তুহিনকে খাবার পরিবেশন করলো। তারপর আস্তে আস্তে সবার জন্য খাবার বেড়ে দিল। রান্না করার খুশি তার মুখে ফুটে উঠেছিল। রুহি আকাশ আর মেঘলার দিকে তাকিয়ে বলল, জানো, সারাদিন বাসায় একা থাকতে আমার খুব বোরিং লাগে। তোমরা না আসলে আমার দিনটাই ভালো যায় না। আমি চাই তোমরা মাঝে মধ্যেই আসো। তুহিনের দিকে তাকিয়ে রুহি বলল, তুহিন তো সেই সকালে চলে যায় আর আসে রাত্রে। আমার একা থাকতে ভালো লাগে না। রুহি মুস্কি হেসে বলল। আচ্ছা, আজকে বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে যাব। রুহি আনন্দে উল্লাস হয়ে উঠল। তারপর আকাশ আর মেঘলার দিকে তাকিয়ে বলল, শুনেছ কি, আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। আকাশের দিকে প্রশ্ন ভরে তাকিয়ে রুহি আবার বলল, তুমি কি বললে? আজকে সবাই মিলে ঘুরতে যাব? মেঘলা হাসতে হাসতে বলল, হ্যাঁ শুনেছি, আমি যাব, নিশ্চয়ই যাব। সবাই মিলে খাবার শেষ করার পর সাগর পাড়ে বেড়াতে বের হলো। সাগর পাড়ের দৃশ্য খুবই সুন্দর ছিল। সোনালি সূর্যাস্ত, নরম বাতাস আর সাগরের নীল জল একসাথে যেন এক রোমান্টিক পরিবেশ সৃষ্টি করেছিল। রুহি আর তুহিন একে অপরের পাশে হাঁটছিল। তুমি জানো, তোমার হাসি আমার পুরো দিনটা বদলে দেয়। তুহিন মৃদু স্বরে বলল, রুহির দিকে তাকিয়ে। রুহি তুহিনের দিকে মিষ্টি হেসে তাকিয়ে বলে, তুমি যখন পাশে থাকো আমি কখনো একা অনুভব করি না তুহিন। তুহিন রুহির হাতটি ধরে সাগরের পাশ দিয়ে হালকা হাওয়া অনুভব করতে করতে বলল, এটা তো কেবল শুরু, ওদের অনেক দিন একসাথে কাটাতে হবে। অথচ আকাশ আর মেঘলা একটু দূরে দাঁড়িয়েছিল। তাদের চোখে কিছুটা অস্থিরতা ছিল, যেন কিছু কথা রয়েছে যা বলার জন্য প্রস্তুত নয়। তবে তাদের সাদামাটা হাসি সব কিছু গোপন রেখে যায়। সাগর পাড়ের মধুর মুহূর্ত কাটানোর পর রুহি সবাইকে নিয়ে আনন্দে ডুবেছিল। তখনই আকাশ আর মেঘলা রুহির কাছে এসে বলল, রুহি চলো, আজ তোমার একটা জায়গায় যেতে হবে। আজ তোমার চেক আপ আছে। রুহি একটু থেমে বিস্ময়ের সঙ্গে বলল, চেক আপ? আমি সুস্থ আছি, কোথাও যাব না। তারপর তুহিনের দিকে ইমোশনাল চোখে তাকিয়ে বলল, তুহিন প্লিজ, আমি একেবারে ঠিক আছি, আমাকে যেতে বলো না। মেঘলা এসে রুহিকে জড়িয়ে ধরে বলল, দেখ রুহি, তুমিও তো চাই তুই একদম সুস্থ হ। তুই না গেলে কি করে হবে, আমাদের তোকে নিয়ে যেতে হবে। রুহি মৃদু স্বরে বলল। কিন্তু আমি তো সুস্থ। তুহিন ধীরে ধীরে রুহির কাছে এসে তাকে কোমলভাবে জড়িয়ে ধরল। রুহি তুহিনকে আরো শক্ত করে ধরে বলল, তুহিন, আমি কোথাও যেতে চাই না। তুহিন মৃদু হেসে বলল, লিটল অ্যাঞ্জেল, যাও, আমার জন্য হলেও যাও। আমি চাই তুমি পুরোপুরি সুস্থ হও, এটা আমাদের জন্য খুবই দরকার। তুহিনের কথা শুনে রুহি এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর চোখের জল জমেছিল। তুহিনের গভীর চোখগুলো যেন তাকে আশ্বস্ত দিচ্ছিল। এই দৃশ্য দেখে আকাশ আর মেঘলা একটু দূরে দাঁড়িয়েছিল। তারা একবার একে অপরের দিকে তাকালো। মেঘলা যেন কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আকাশ তাকে ইশারায় থামিয়ে দিল। শেষমেশ তুহিনের কথার মনে জোর পেয়ে রুহি সম্মতি দিল। ঠিক আছে তুহিন, আমি যাব, শুধু তোমার জন্য। তুহিন তাকে আলতো করে কপালে চুমু দিল। আকাশ আর মেঘলা কিছু না বলে তাদের পেছনে পেছনে হাঁটলো, যেন তারা কোনো অজানা গন্তব্যে এগিয়ে চলছে। রুহি, আকাশ আর মেঘলা সাইকোলজিস্ট ডাক্তারের চেম্বারে বসেছিল। রুহি মাঝখানে, চোখে কৌতূহল আর অল্প অস্থিরতা। আকাশ আর মেঘলার মুখে চিন্তার ছাপ। ডাক্তার রুহির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
রুহি, বলো তো কেমন আছো? তোমার দিন কেমন কাটছে? রুহি হালকা হাসলো। আমি ভালো আছি ডাক্তার। তুহিন আর আমার বন্ধুদের সঙ্গে খুব সুন্দর দিন কাটে। তারা সব সময় আমার পাশে থাকে। ডাক্তার আরও কিছু প্রশ্ন করলো। রুহি স্বাভাবিকভাবে উত্তর দিল। তার চোখের কোণেও অস্বাভাবিকতার ছাপ নেই, কিন্তু আকাশ আর মেঘলা বুঝতে পারছিল এই কথাগুলোর পেছনে লুকায়িত সত্যি কত গভীর। কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার রুহিকে বলল, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি তোমার বন্ধুদের সঙ্গে কিছু কথা বলি। রুহি হাসি মুখে বাইরে চলে গেল, কিন্তু তার যাওয়ার পরপরই ডাক্তার গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি খুবই কম আশার আলো দেখতে পাচ্ছি। মেঘলা চোখ বড় বড় করে বলল, তাহলে এর মানে কি রুহি? কখনো ভালো হবে না? ডাক্তার বিষণ্ণ গলায় বলল, সত্যিটাও কখনোই মেনে নিতে পারবে না। ওর মানসিক অবস্থাটা ওর বাস্তবতার সঙ্গে মিলে গেছে। ওর তুহিনের প্রতি আবেগ আর তাকে কেন্দ্র করে তৈরি কল্পনা ওকে ধীরে ধীরে আরো গভীরে টেনে নিচ্ছে। আকাশ কঠিন গলায় বলল। কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, আমরা হাল ছাড়তে পারি না। ডাক্তার হতাশ দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। সম্ভাবনা খুবই কম, তবে একটা দীর্ঘমেয়াদী থেরাপি হয়তো কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু সত্যি বলতে ওর পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা প্রায় নেই। মেঘলা চুপ হয়ে গেল, তার চোখে জল জমে উঠেছিল। তাহলে কি রুহি সারা জীবন এই অনিশ্চয়তার মধ্যে আটকে থাকবে? ডাক্তার মাথা নিচু করে বলল, আমি কিছু বলতে পারছি না, তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ওর পাশে থাকাটা এখন সবচেয়ে বড় ঔষধ। ডাক্তারের কথাগুলো যেন পুরো ঘটনাকে নীরব করে দিল। মেঘলা আর আকাশ একে অপরের দিকে তাকালো। তাদের মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। চেম্বার থেকে বেরিয়ে এসে তারা রুহিকে দেখলো হাসি মুখে বসে আছে, যেন কিছুই ঘটেনি। তুমি ডাক্তারের সঙ্গে কি কথা বলেছিলে? রুহি কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো। মেঘলা দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, কিচ্ছু না। তোকে নিয়ে কত সুন্দর কথা বলছিলেন। রুহি খুশিতে হাততালি দিয়ে বলল, তাহলে তাড়াতাড়ি চলো, তুহিন আমার জন্য অপেক্ষা করছে। আমরা কোথাও ঘুরতে যাব। আকাশ আর মেঘলা চুপচাপ রুহির পেছনে হাঁটতে লাগলো। তাদের মুখে অজানা আশঙ্কার ছাপ, কিন্তু তারা চেষ্টা করছিল হাসি ধরে রাখতে। রাতের ডিনার শেষে রুহি খুব খুশি ছিল। আকাশ আর মেঘলার সাথে আজকের সময়টা বেশ সুন্দর কেটেছে, কিন্তু রাত গভীর হলে সে ছাদে চলে গেল। ঠান্ডা বাতাস, আকাশের উজ্জ্বল চাঁদ আর নীরব পরিবেশ তাকে ভাবনায় মগ্ন করে তুলছিল। চাঁদের দিকে তাকিয়ে রুহি নিজেকে নিয়ে কী সব ভাবছিল। হঠাৎ পেছনে কারে উপস্থিত অনুভব করলো। সে ঘুরে দাঁড়াতেই দেখলো তুহিনের মুখে মিষ্টি হাসি, যা রুহির সমস্ত দুশ্চিন্তা যেন নিমিষেই মুছে দেয়। লিটল অ্যাঞ্জেল, এখানে একা একা কি করছো? তুহিন আলতো গলায় বলল। রুহি মৃদু হেসে বলল, চাঁদের আলো খুব সুন্দর লাগে, ভাবলাম একটু সময় কাটাই। তুহিন ধীরে ধীরে কাছে এসে রুহিকে জড়িয়ে ধরল। তুমি জানো, আমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর আলো হলো তোমার মুখের ওই হাসি। রুহি তুহিনের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে রইল। তুহিনের এমন মধুর কথায় তার হৃদয় আরো ভারী হয়ে গেল। তুহিন, তুমি না থাকলে আমি কি করতাম? তুহিন আলতো করে রুহির কপালে চুমু দিয়ে বলল, তুমি জানো না, তুমি আমার পৃথিবী। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। দুজনে চাঁদের আলোয় একে অপরের চোখে চোখ রেখে মুহূর্তগুলো উপভোগ করছিল। তারপর রুহি দোলনার কাছে এসে বসলো, তুহিনও পাশে বসলো। রুহি ধীরে ধীরে তুহিনের অরুতে মাথা রেখে শুয়ে পড়ল। চাঁদের আলো রুহির মুখে পড়ছিল আর তুহিন তার চুলে হাত বোলাচ্ছিল। এই দৃশ্য দূর থেকে দেখছিল আকাশ আর মেঘলা। মেঘলার চোখে জল জমে উঠল। সে ফিসফিস করে বলল, রুহি কখনোই তুহিনের সত্যিটা মেনে নিতে পারবে না। আমাদের কি করা উচিত? আকাশ মেঘলাকে সান্ত্বনা দিয়ে বলল, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, সে সুস্থ হয়ে উঠবে, কিন্তু সময় সমস্ত ব্যাপার। মেঘলা কেঁদেই চলল। কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। ও এমন কষ্টে আছে, অথচ কিচ্ছু বুঝতে পারছে না। আকাশ মেঘলার কাঁধে হাত রেখে বলল, আমরা ওর পাশে আছি, যতদিনই লাগুক আমরা রুহির জন্য লড়াই করব। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল।
পরের দিন সকালে সূর্যের আলো স্নান হয়ে আসছিল। রুহি তখনও দোলনায় শুয়েছিল। ঠান্ডা হাওয়ার পরশে তার ঘুম ভাঙল। তুহিন কোথাও নেই দেখে সে অবাক হয়ে গেল। দ্রুত উঠে ছাদ থেকে নেমে ড্রয়িং রুমের দিকে গেল। ড্রয়িং রুমে আমেনা বেগম সোফায় বসে আকাশ আর মেঘলার সাথে কথা বলছিল। তার চোখে মুখে মমতা আর চিন্তার ছাপ। রুহি তাকে দেখে উচ্ছ্বাসিত হয়ে পড়ল। মা, বলে রুহি দৌড়ে এসে আমেনা বেগমকে জড়িয়ে ধরল। তার কণ্ঠে ছিল অগাধ ভালোবাসা। তুমি জানো না তোমাকে কত মিস করেছি। তোমার ছেলেকে কতবার বলি আমাকে তোমার কাছে নিয়ে যেতে, কিন্তু সে মোটেও আমার কথা শোনে না। এই বলে রুহি অভিমানী মুখে ফোঁস করে মুখ গোমড়া করলো। আমেনা বেগম হাসতে চাইলেন, কিন্তু তার চোখে পানি চলে এলো। ঠিক তখনই পেছন থেকে তুহিন এসে দাঁড়ালো। রুহি ঘুরে তার দিকে তাকিয়ে আরো অভিমানী কণ্ঠে বলল, তুমি আমাকে একটুও ভালোবাসো না। দেখো মা, এত কষ্ট করে এখানে এসেছেন আর তুমি আমাকে তার কাছে নিয়ে যাও না। তুহিন হালকা হেসে এগিয়ে এসে রুহির কপালে আলতো করে হাত রাখলো। তার কণ্ঠে ছিল মমতা। লিটল অ্যাঞ্জেল, তুমি জানো তোমার সাথেই তো আমার সবকিছু। তোমার ভালোবাসা কোথাও কম হয় না, আর এখন মায়ের সাথেই তো আছো, তাই না? রুহি মৃদু হাসলো, কিন্তু তার অভিমানী চোখ তুহিনের দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখে আমেনা বেগম আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মেঘলা আর আকাশ তার দিকে তাকিয়ে অজানা কষ্ট অনুভব করলো। মা, তুমি কাঁদছো কেন? রুহি তার মুখে হাত দিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো। আমেনা বেগম নিজের আবেগকে সামলে কাপা গলায় বললেন। রুহি হেসে বলল, তোমার ছেলে আমাকে ভালো না থাকতে দেয় না মা, আমি একেবারে ভালো আছি। রুহি মুস্কি হাসি দিয়ে আমেনা বেগম তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, কিন্তু তার চোখের জল যেন কথা বলছিল। এক অনন্ত কষ্টের, এক মায়ার, যে কষ্ট তিনি কাউকেই বলতে পারছেন না। মেঘলা আর আকাশ থোপার পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। তারা জানতো আমেনা বেগমের মনের কথা, কিন্তু তারা কিছু বলার সাহস পেল না। তাদের চোখেও ছিল একই দুশ্চিন্তার ছাপ। রুহি তারপর চলে যায় নাস্তা বানানোর কাজে। রুহির পেছনে পেছনে তুহিনও আসে। তুহিনের নেশা রুহিকে জ্বালাতন শুরু করে, এটা তার নিত্যদিনের কাজ। আর রুহি তুহিনকে বিভিন্ন বোকাঝোকা করছে। আর এ দৃশ্য দেখে আমেনা বেগম আকাশ আর মেঘলা সামনে দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করে। আমেনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে। প্রত্যুত্তরে আকাশ আর মেঘলা শুধু দুজন দুজনের দিকে তাকায়, কিন্তু থাকে নিশ্চুপ। রুহি দুপুরের রান্না শেষ করে দ্রুত রুমে চলে আসে। দরজা খুলে ভেতরে ঢুকে দেখে তুহিন ব্ল্যাক শার্ট পরে একদম গুছিয়ে স্নিগ্ধভাবে প্রস্তুতি নিচ্ছে। তার আকর্ষণীয় লুক দেখে রুহির চোখ বড় হয়ে যায়। তুহিনের ব্ল্যাক শার্ট, হালকা মুস্কি হাসি ও ঠান্ডা চোখের দীপ্তি একসাথে যেন মন্ত্রমুগ্ধ করে দেয়। রুহির মনে হয় এই মুহূর্তটা ঠিক সময়ের মতো। তুহিন তার দিকে একটু তাকিয়ে মৃদু হাসে। কিছুক্ষণ চুপ, তারপর তুহিন ধীরে ধীরে বলল, তুমি আজকে খুব সুন্দর দেখাচ্ছে। রুহি একটু লজ্জা পেয়ে চুপ করে যায়। তারপর হালকা কাঁধ উঁচু করে বলল, তুমি সবসময় এমন কথা বলো? তুহিন মৃদু হাসে। তাহলে তোমার মনে রাখা উচিত, তোমার প্রিয় মানুষটা তোমাকে সুন্দরতাকে বারবার মনে করিয়ে দেয়। এটা শুনে রুহি গুনগুন করে হাসে, কিছুটা রহস্যের ভঙ্গিতে। কিছু মুহূর্তের জন্য দুজনের মধ্যে একদম রোমান্টিক আবহাওয়া তৈরি হয়। ততক্ষণে রুহি মাথা তুলে তুহিনের দিকে তাকিয়ে বলল, তুহিন, আজ সন্ধ্যায় ঘুরতে যেতে চাই। মাকে নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে যাব, তুমি কি রাজি? তুহিন কিছুক্ষণ চুপ থাকে, তারপর হাসতে হাসতে বলল, তুমি যদি বলো তাহলে আমি তো রাজি হবই। দুপুরের লাঞ্চ শেষে সবাই একসঙ্গে আড্ডা দিতে বসে। বিকালে সবাই রেডি হয়ে পাহাড়ের দিকে রওনা দেয়। আজকের গন্তব্য হচ্ছে
22 মাইল পাহাড়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তিপূর্ণ পরিবেশ মনোমুগ্ধর করে। পাহাড়ে উঠতে শুরু করলে সবাই একে অপরের সঙ্গে উপভোগ করে। নিস্তব্ধ প্রকৃতির মাঝে এক অপূর্ব অনুভূতির সৃষ্টি হয়। প্রায় সন্ধ্যা নাগাদ সবাই পাহাড়ের চারপাশে ঘুরে দেখতে থাকে। আমেনা বেগম, আকাশ এবং মেঘলা একে একে নীরব হয়ে এক পাশে চলে যায়, যেখানে পরিবেশ বেশ শূন্য এবং শুনশান ছিল। তারা দেখতে পায় একাকী এক জায়গায় আরও কিছু ছেলে দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারের মধ্যে ছেলেগুলো একটু বেশি বিপজ্জনক মনে হচ্ছিল। হঠাৎ কিছু খারাপ ছেলে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তাদের দৃষ্টি রুহির দিকে এবং বাজে মন্তব্য ছুড়ে দেয়। দেখো রূপসী মেয়েটা কোথায় চলে আসলো। এমন কথা শুনে রুহির মন খারাপ হয়ে যায়। সে ক্ষিপ্ত হয়ে উঠতে থাকে এবং তৎক্ষণাৎ তুহিনের দিকে ঘুরে বলে, তুমি কিছু বলছো না কেন? ওদেরকে কিছু করো। তুহিন এক মুহূর্ত কিছু না বলে দাঁড়িয়ে থাকে, যেন কিছু বুঝতে পারছে না। তার চোখে চুপচাপ অশান্ত ছিল, তবে সে নড়ে চড়ে কিছু করেনি। রুহির গলায় এবার কর্ণ সুরে আতঙ্ক ছিল। সে তুহিনের দিকে তাকিয়ে বলে, তুহিন কিছু করো, ওরা আমার সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছে। এবার তুহিন কিছুটা গভীর শ্বাস নিয়ে রুহির দিকে অল্প করে এগিয়ে আসে। তার মুখের অভিব্যক্তি স্থির। সে ধীরে ধীরে রুহিকে আলতো করে জড়িয়ে ধরে। ওরা আমাকে তোমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে চাচ্ছে। তুমি কি জানো তুমি এমনটাই চাও? তুহিনের চোখে কিছু অদ্ভুত এক দৃষ্টিভঙ্গি ছিল, যেন সে ভেতরে ভেতরে কিছু ঠিকঠাক বুঝে ফেলেছে। তবে পরিস্থিতি এত সহজ ছিল না। রুহি তার দিকে তাকিয়ে কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। তারপর শীতল কণ্ঠে বলে, তুহিন, আমি ভয় পাচ্ছি। রুহির কথাবার্তা শুনে ছেলেগুলো হাসতে থাকে। তারা একে অপরের দিকে হাসতে হাসতে বলে, এই মেয়ে তো দেখি পাগল, তার সঙ্গে কথা বলিস তুই? তারা রুহিকে পাগল বলে সম্বোধন করে। রুহি আরো রেগে যায়। তার চোখে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সে তুহিনের দিকে আবার তাকিয়ে বলে, তুহিন, ওরা আমাকে পাগল বলছে, তুমি কিছু বলছো না কেন?